অরের ঘুম ভাঙল লিওয়ানের ডাকে। সে গুমু গুমু চোখে ফিটফিট করে তাকাতেই চোখের সামনে ভেসে উঠল লিওয়ানের হাস্যোজ্জ্বল সুন্দর মুখশ্রী। অরের ব্রু কুঁচকে গেল। সে কিছু বলতে যাবে তার আগে লিওয়ান তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে উঠল, গুড মর্নিং মাই লাভ। অরে নিজের কপাল মুছে খ্যাক করে বলল, একদম আমায় ছোবেন না, আপনার স্পর্শ অসহ্য লাগে। লিওয়ান মুচকি হেসে চট করে অরের শুকনো ঠোঁটের কোণে চুমু খেয়ে বিড়বিড় করে বলল, তোর অসহ্য লাগলেও আমার কাছে সুখ সুখ মনে হয়। অরে মনে মনে গালাগাল করতে করতে উঠে বসল। গাড় গড়িয়ে দেওয়াল গড়ির দিকে তাকিয়ে দেখতেই তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে অস্পষ্ট স্বরে বলে উঠল, ও শিট, 8:30 বেজে গেছে। 9টায় লুহানো নিক্কির স্কুল রয়েছে, আর সে কিনে এখনও ঘুম থেকে উঠল। এটা ভাবতে বেশ অবাক হলো অরি, কারণ সে এখনও এমন দেরি করেনি, কিন্তু আজ অনাকাঙ্ক্ষিতভাবে এমনটা হয়ে গেছে। সে কম্পট সরিয়ে তড়িগড়ি করে নেমে টি টেবিলের পাশ থেকে রাস নিয়ে ওয়াশরুমে চলে গেল। আজ নাস্তা তৈরি হয়েছে কিনা সেটাও জানে না। লিওয়ান ছেলের স্কুল ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। অরি চটজলদি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই থমকে গেল। লুহান নিক্কি স্কুল ড্রেস পরে একদম তৈরি হয়ে আছে। রিক্কি তাদের দুজনকে নিজ হাতে নাস্তা খাইয়ে দিয়ে পানি খাইয়ে দিল। দুজনের অলরেডি ব্রেকফাস্ট করাও কমপ্লিট। অরি এসব দেখে আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও অনু নেই। তাহলে কি আজ এরা দুজন মিলেই নাস্তা বানিয়েছে? গুড মর্নিং মাই সুইট মম। অরের ভাবনার মাঝে লুহান টিস্যু দিয়ে মুখ মুছে দৌড়ে কাছে এসে হাসি মুখে বলল। অরি নিজের সব ভাবনা এক সাইডে রেখে দিয়ে ছেলেকে কোলে তুলে নিল। পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিয়ে মুচকি হেসে বলল, গুড মর্নিং মাই হ্যান্ডসাম। আজ দেখছি মমের আগে উঠে গিয়েছ, তা মমকে ডাকুনি কেন? লুহান দুহাতে অরির গলা জড়িয়ে ধরে বলল, তুমি তো ঘুমিয়েছিলে মম, আমি তোমায় ডাকতে চেয়েছিলাম, কিন্তু ড্যাড বলল তোমার সুন্দর ঘুম যেন নষ্ট না করি, তাই আর ডাকলাম না। অরে আরসোকে লিওহানের দিকে তাকিয়ে ডাইনিং টেবিলের কাছে এলো। লুহানকে নামিয়ে দিয়ে নিক্কির গালে চুমু দিয়ে বলল, গুড মর্নিং মাই কিউটি পাই। নিক্কি একগাল হেসে দুহাত মেলে দিল। অরে তাকে কোলে তুলে নিল। এটা দেখে লুহানের হাসি মাখা মুখটা চুপসে গেছে। সে এগিয়ে এসে অরির জামার অংশ টেনে ধরে বলল, এই পেতনিকে তুমি কোলে নিবা না মম? তোমার কোলে ওঠার অধিকার শুধুমাত্রই অরণ্য চৌধুরী লুহানের। নিক্কি শক্ত করে অরির গলা জড়িয়ে ধরে দাঁত কিড়মির করে বলল, আমি পেতনি হলে তুমি একটা ফোঁসা ভূত, আর আমার মামনি কোনো ফসা ভূতকে কোলে নেয় না। ইউ শাকসুন নেই, ইউ লেস কাটা বাদর। লুহান রেগে মেগে হাত উঁচু করে নিক্কিকে মারার জন্য, কিন্তু তখনই লিওয়ান তাকে কোলে তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, গুড বয়রা এমন ঝগড়াঝাটি করে না লুহান। আর ওনা তোমার ছোট বোন হয়, তাহলে ওকে কেন মারবা? যে তোমার বোনকে ডিস্টার্ব করবে তুমি সেই ব্যক্তির মাথা পাঠিয়ে দিবে, কিন্তু তুমি নিজে তোমার বোনকে হার্ট করবা না, ওকে? ছোট্ট লুহান কি বুঝলে কে জানে, সে সব দাঁত বের করে হেসে বলল, ঠিক আছে ড্যাড, ফিউচারে মনে রাখবো। এদিকে লিওয়ানের এমন কথা শুনে অরে ভীষণ রেগে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, খবরদার, আমার ছেলের মাথায় এসব ঢুকাবেন না। আপনি যেমন আমার ছেলেটা তেমন কিছুতেই হবে না, আমি হতে দিব না। লিওন গাড় কাত করে অরের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, শুধু রূপের দিক দিয়ে আমার ফটোকপি হলে চলবে না মিসেস লিওন চৌধুরী, আমার ছেলেকে আমার পার্সোনালিটিরও কার্বন কপি হতে হবে। ইউ নো, বাপকা বেটা বলে কথা। এমনটা করলে আই উইল কিল মিও মিস্টার চৌধুরী। তোমার হাতে লিওয়ান চৌধুরী মরতেও রাজি আছে জানেমান। অরের আগে গসগস করতে করতে লুহানকে লিওয়ানের কোল থেকে টেনে নামিয়ে স্কুল ব্যাগ কাঁধে পরিয়ে দিতে দিতে বলল, অনেক হয়েছে, এখন স্কুলে চলো। লুহান নিক্কি বুঝলো অরে এখন রেগে আছে, তাই তারা দুজনে ভদ্র বাচ্চার মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দুজনের হাত ধরে দরজার দিকে হাঁটতে থাকলো। রিক্কি ওদেরকে স্কুল নিয়ে যাবে, তুই এসে ব্রেকফাস্ট করে নি। অরে ক্লাস হাতে নিয়ে ছেলে মেয়েদের পিছু পিছু যেতে যেতে দাঁত কিড়মির করে বলল, আপনার আপনিই গেলুন। কথাটা শুনে লিওয়ান কিছু বলতে যাবে তার আগে অরি চলে গিয়েছে। এটা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে পাশে ঘুরতে খেয়াল করে রিক্কি কটমট করে হাসে। লিওয়ানের চোয়াল শক্ত হয়ে গেল, তবুও নিজেকে শান্ত করে কিচেন থেকে একটা টিফিন বক্স বের করে ধুয়ে মুছে নিয়ে এলো। ডাইনিংয়ে এলে রিক্কি দাঁত কেলিয়ে বলল, আসুন আসুন স্যার, আপনার এসে আপনিই গেলুন। লিওয়ান টিফিন বক্স টেবিলের উপর রেখে পা থেকে চপ্পল খুলে রিক্কির দিকে ছুঁড়ে মেরে বলল, ওয়েট অ্যান্ড ওয়াচ টিক্কির বাচ্চা, তোর ফিয়ান্সে যখন এখানে আসবে এবং 2 সতীন মিলে তোরে উত্তম মাধ্যম দিবে, তখন দেখব তোর এই দাঁত বের করা হাসি কোথা থেকে বের হয়। লিওয়ানের চপ্পলের আঘাতে একটুর জন্য রিক্কির মাথায় লাগেনি, সে সঙ্গে সঙ্গে সরে গিয়েছিল, না হলে সোজা এসে মুখের উপরেই পড়ত। সে চেয়ার টেনে নিয়ে আরামে বসে হামি তুলে বলল,
সঙ্গে ওই তানিশাকেও আসতে বলিস, ওই মেয়েটা কিন্তু তোকে হেব্বি পছন্দ করে, একটা তো চান্স দিয়ে দেখতেই পারিস। তো জিব্বা কেটে নিব রডে কি ওটার ওটার ভুনা করে ওই থার্ড ক্লাস মেয়েটাকে খাওয়াবো। রিকি হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বলে উঠল, তো 6 বছরের জং ধরা মেশিনটা কেটে খাওয়ালেও মনটা হয় না। লিওন গর্জে উঠে বলল, আই উইল কিল ইউ রিকি। রিকি হাসতে হাসতে দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। সে আজ পাগলা ষাঁড়কে খেপিয়ে দিয়েছে। অরে ছেলে মেয়েদের স্কুলে পৌঁছে দিয়ে আবারও বাসায় এসেছে, তখন রাগের মাথায় তৈরি হয়ে এলোমেলোভাবে বেরিয়ে পড়েছে। এভাবে তো আর স্টোরে যাওয়া যায় না। সে ঈশানীকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যেতে একটু দেরি হবে, তারা যেন সবাই ম্যানেজ করে নেয় ততক্ষণে। অরি ড্রয়িং রুমে প্রবেশ করে দেখলো কেউ নেই, অথচ দরজা খোলা রয়েছে। এটা দেখে ব্রু কুঁচকে গেল। সে অনুর রুমের সামনে একটু উকি দিয়ে দেখলো রিক্কি অনুকে খাবার খাইয়ে দিচ্ছে। অনুর আগে মুখে কিছু একটা বলছে আর রিক্কি মিটপিট করে হাসছে। অরি দৃশ্যটা দেখে মুচকি হেসে সেখান থেকে সরে এলো। তার ছোট বোনটা তার জন্য অনেক কিছু করেছে, তার জন্যই একসময় ভুল পথে পা দিয়েছিল এবং খুব কাছের একজনকে হারিয়ে ফেলেছিল। কিন্তু এখন উপরওয়ালা তাকে আবারও একটা সুযোগ দিয়েছে। সে খুব করে চায় তার বোনটা অন্তত এখন যেন স্বামী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুক। যেটা 6 বছর আগে হয়নি সেটা এখন যেন তার বোনটা পায়। অরি এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল। রুমে কাউকে দেখতে না পেয়ে ভাবলো হয়তো লিওয়ান বাহিরে গেছে। তাই সে আর কোনো দিকে না তাকিয়ে রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে পরনের ড্রেস চেঞ্জ করে নিল। জামার পেছনের ফিতা বাঁধতে বাঁধতে ড্রেসিং টেবিলের বড় আয়নার সামনে এসে দাঁড়ায় এবং আয়নার দিকে তাকাতেই ভয়ে চিৎকার করে ওঠে। অরি চিৎকার এতটাই জোরে ছিল যে অপর পাশের রুম থেকে রিক্কি অনু হন্ততন্ত হয়ে ছুটে এলো। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থেকে অনু দরজায় ধাক্কা দিচ্ছে আর অরিকে ডাকছে, কিন্তু ভিতর থেকে আর কারো সাড়া শব্দ পেল না। এই টেডি বিয়ার, চোখ খোলো প্লিজ, এ দেখো এটা আমি, এই ওপেন ইওর আইস ইডিয়ট। লিওন উদ্বিগ্ন কণ্ঠে কথাগুলো বলে হাতে থাকা রক্তাক্ত ছুরিটা পাশে ছড়ে মারল। সে বুঝতে পারেনি অরি আবারও ফিরে আসবে বাসায়। এদিকে দরজায় অনবরত ধাক্কা দিয়ে চলেছে রিক্কি ও অনু। লিওন রক্তমাখা হাতে নিজের পকেট থেকে রুমাল বের করে অরির কেটে যাওয়া কপালে চেপে ধরল। আর কোথাও ব্যথা পেয়েছে কিনা বুঝতে পারল না। নিচ থেকে উঠে দাঁড়িয়ে বিছানা থেকে ওড়না নিয়ে অরির গায়ে জড়িয়ে দিয়ে এক পলক বারান্দার দিকে তাকিয়ে হন হন করে এগিয়ে এসে দরজা খুলে দিল এবং তাকে রক্তাক্ত অবস্থায় দেখে অনু চিৎকার করে উঠে রিক্কির বাহু খামছে ধরল। লিওন বিরক্তিকর মুখে দরজা থেকে সরে এসে সোজা ওয়াশরুমের ভিতর প্রবেশ করল। ঝর্নার পানি শরীরের উপর পড়তে সমস্ত রক্ত ধুয়ে যেতে শুরু করে। অনু দৌড়ে ভিতরে এসে ফ্লোরের উপর বড় আপুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। সে দ্রুত কাছে এসে অরির শরীর চেক করে দেখে কোথাও ক্ষত নেই। তাহলে লোকটার শরীরে এত রক্ত কই থেকে এলো? রিক্কি রুমে এসে চিন্তিত মুখে সব কিছু পর্যবেক্ষণ করছে। সে কিছু একটা ভেবে খোলা বারান্দার দিকে গেল এবং ভিতরে প্রবেশ করতে চোখ দুটো ছানা পড়া হয়ে যায়। বারান্দার সফেদ ফ্লোরে বিভৎস রূপে রক্তাক্ত শরীরে দুইটা ছেলের নিথর দেহ পড়ে আছে। পুরো বারান্দা এলোমেলো হয়ে রয়েছে। ফুলের সমস্ত টব ভেঙে ছড়ে একাকার হয়ে আছে। খোলা রেলিংয়ের নিচে একটা মই লাগানো রয়েছে। হয়তো এটার সাহায্যে ছেলে দুটো উপরে উঠেছে আর ভুলবশত সাইকোর কাছে ধরা পড়েছে। কিন্তু এরা কে আর কেনই বা অরির রুমে ঢুকার চেষ্টা করলো? কি উদ্দেশ্য ছিল তাদের? রিক্কি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেল না। সে ব্রুকুসকে আবারও ছেলেদের দিকে তাকায়। লিওন এতটাই ভয়ঙ্করভাবে মেরেছে যে পুরো থোবরায় নকশাই পাল্টে দিয়েছে, অথচ তারা দুজন এক বাসায় থেকেও এসব কিছুই টের পেল না। আপু, আপু কি হয়েছে তোমার? চোখ খোলো প্লিজ। অনুর কান্নার আওয়াজ পেয়ে রিক্কি বারান্দার দরজা লাগিয়ে রুমের ভিতর এলো। তার ভাবিজান নিশ্চয় লিওনের অমন রূপ দেখে সেন্সলেস হয়েছে। কিন্তু তার ভাবিজান কখন এলো? আর সে নাই স্টোরে থাকার কথা ছিল। তাহলে উফ, এত প্রশ্নের মাঝে নিজের মাথাটাই বিগড়ে গেছে। রিক্কি এগিয়ে এসে ফ্লোর থেকে তার ভাবিজানকে পাজা কোলা করে তুলে বিছানায় শুইয়ে দিল। অনু ড্রয়ার খুলে 8 বক্স নিয়ে দৌড়ে বোনের কাছে এসে বসলো। কপালটা কেটে বের হচ্ছে রক্ত। অনু দ্রুত হাতে তুলো দিয়ে রক্ত মুছে দিল। ওষুধ লাগিয়ে 1 টাইম টেপ লাগিয়ে দিল। লিওন লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। ভেজা তোয়ালে দিয়ে ব্রাউন চুলগুলো মুছতে মুছতে রিক্কির দিকে তাকিয়ে বলল, যত দ্রুত সম্ভব ঢাকা থেকে গার্ডদের এখানে নিয়ে আসার ব্যবস্থা কর। আর তুই পিস্তল নিয়ে গিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে থাক। কাউকে দেখে সন্দেহ মনে হলে সোজা শ্যুট করে দিবি। তারপর বাকিটা আমি এসে দেখে নেব। রিক্কি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, বারান্দা থাকা ময়লাগুলোর কি করবি?
লিওন গায়ে টি শার্ট জড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাস্তার কুকুর বিড়ালদের আজ মানুষের মাংসের বিরিয়ানি পার্টি দিব। বাস্টাররা ভুল মানুষের কলিজায় হাত দিতে এসেছিল। কথাগুলো বলে শুনে রিক্কি বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে গেছে। লিওন এগিয়ে এসে এক পলক করের দিকে তাকিয়ে অনুর পাশে বসল এবং নিজের কেটে যাওয়া ডান হাতটা এগিয়ে দিয়ে দৃঢ়কণ্ঠে বলল, নে ব্যান্ডেজ করে দে। তোদেরকে প্রটেক্ট করতে গিয়ে আমার হাতের 12টা বেজে গেছে। আর তোর ভীতু বোনটা আমাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে কপালটা ফাটিয়ে চিৎপটাক। অনু ওড়না দিয়ে চোখ মুখ মুছে লিওয়ানের হাতের তালুতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিতে দিতে জিজ্ঞেস করল, কি হয়েছিল এখানে? বেশি কিছু না। যারা তোদেরকে বিরক্ত করত এবং জোর করে সবার থেকে চাঁদা আদায় করত তাদের দলের ফাতে মাস্তানের কথা মতো এসেছিল তোদের রুমে ও ওয়াশরুমে হিডেন ক্যামেরা লাগাতে। লিওয়ানের শান্ত গলায় বলা কথাগুলো শুনে অনু চমকে উঠল। সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, তারপর? বাস্টার্ডগুলো ভেবেছিল তোরা এখানে একাই থাকিস এই বাসায়। এ সময়টা ছেলেমেয়ে স্কুলে থাকে এবং তোরা স্টোরে। তাহলে পুরো বাসাটা ফাঁকা থাকবে এখন। আর আমার জানা মতে এবারের সবাই কর্মচারী ও স্টুডেন্ট। তারা সকালে নিজেদের গন্তব্যে চলে যায়। ধরা যায় এই সময়টা পুরো বাড়ি ফাঁকাই থাকবে। আর এই সুযোগেই দুজনই শাওয়ের নাতি পিছনের দেওয়াল টপকে মইয়ের সাহায্যে বারান্দায় উঠেছিল। উদ্দেশ্য ছিল তোদের দুই বোনের রুমে এবং ওয়াশরুমে ক্যামেরা লুকিয়ে রাখবে। তারপর তোদের খারাপ ভিডিও করে তোদেরকে ব্ল্যাকমেল করত। তোরা যদি ওদের দেওয়া শর্ত মেনে না নিতি তাহলে তোদের ফুটেজ ভাইরাল করে দেওয়ার হুমকি দিত। সঙ্গে লুহান নিক্কিরও ক্ষতি করার চেষ্টা করত। বাস্টার্ডগুলো তো শিওরই ছিল তোরা নিজেদের সন্তান ও সম্মান বাঁচানোর জন্য ওদের সাথে রাত। লিওয়ান বলতে গিয়েও থেমে গেল। অনু খেয়াল করলো লিওয়ানের শান্ত চেহারাটা হিংস্র হয়ে উঠেছে। ফর্সা চেহারা লাল টকটকে হয়ে আছে। গাঢ় বাদামি বর্ণের চোখ দুটো রক্তিম হয়ে জলজল করছে। কপালের গলার রগগুলো ফুটে উঠেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতটা ক্ষিপ্ত হয়ে আছে। লিওয়ান গাড় কাত করে অনুর দিকে তাকাতেই অনু ভয় পেয়ে শুকনো ডোক গিলে বিছানার উপর উঠে গেল। এই লোকটার ওই ভয়ঙ্কর হিংস্র চোখ দুটো দেখে তার প্রাণটা যায় যায় অবস্থা। এই সময় রিক্কিও নেই যে তাকে বাঁচাতে পারবে। তাই সে দূরে সরে গিয়ে বড় বোনের পাশে গা ঘেঁষে হাত ধরে থাকলো। লিওয়ান অনুর ভয়ার্ত চেহারা দেখে বাঁকা হেসে বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে বলল, ছেলেগুলোর ব্যাড লাক শালি সাহেবা। ওরা জানেই না ওদের থেকেও ভয়ানক কেউ এই বাসায় বসবাস করছে। যদি জানতো তাহলে হয়তো এভাবে নিজেদের প্রাণ হারাতে হতো না। সো স্যাড। অনুর ভয়ে শরীর কাঁপছে। সে জানতো লিওয়ান একটা জঘন্য মানুষ, কিন্তু আজকে কেন জানি একটু বেশি ভয় করছে। লিওন হয়তো সেটা টেরও পেল। সে মনে মনে শয়তানি হাসি হেসে শট করে উঠে দাঁড়িয়ে ফ্লোর থেকে রক্তাক্ত ছুরিটা হাতে নিতেই অনুর চোখ দুটো কপালে উঠে গেল। লিওন ছুরিটা হাতে ঘুরাতে ঘুরাতে হিসিয়ে বলল, রাতে কেউ একজন আমার সঙ্গে লেগেছিল আর বাচ্চাগুলোকেও উস্কে দিয়েছিল। দ্য গ্রেট সার্জন ডক্টর লিওন চৌধুরীকে তোরা লুঙ্গি পরতে বাধ্য করেছিস। তারপর তুই বিনা অনুমতিতে আমাদের ছবি ও ভিডিও করেছিস। আবার সেগুলো পেয়ারে বান্ধবীদের দেখিয়ে মজাও করেছিস। পারলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে মজা নিতি। এই তোর জন্য রাতে আমার বউয়ের সামনে মান সম্মান চলে গেছে। এত অন্যায়ের পর কিভাবে তোকে ছেড়ে দিই বলতো? নো, লিওয়ান চৌধুরী কখনো কারো ঋণ রাখে না। লিওয়ানের কথা শুনেও তাকে এগিয়ে আসতে দেখে অনু বড় বোনকে চেপে ধরে শব্দ করে কেঁদে উঠল। এই সাইকোটা যদি এখন তাকেও মেরে দেয় তখন তার ছোট্ট ফুলের মতো মেয়েটার কি হবে? অনু এসব ভেবে আরও জোরে কেঁদে উঠল। বারবার বোনের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, ও আপু উঠো প্লিজ। দেখো তোমার বরটার মাথার তাজ ছেড়ে গেছে। উনি আমাকে মারার জন্য এগিয়ে আসছে। ও আপু, আপু গো একটু উঠো প্লিজ, নয়তো আজ তোমার এই ছোটো বোনের ইন্নালিল্লা হয়ে যাবে। তখন নিক্কির কি হবে বলো? আর তোমাকে কে আপু বলে ডেকে পিছু পিছু ঘুরবে। এই আপু উঠো না প্লিজ। ওই হারামের ছোটো মেয়ে, তুই আমার বউকে ডিস্টার্ব করছিস কেন? লিওয়ানের ধমকে অনু আরও পিছিয়ে গেল। সে কম্পটের নিচে ঢুকে নিজেকে ফেঁসিয়ে নিয়ে বলে উঠল, আর কখনো আপনার সাথে লাগতে যাব না দুলাভাই। এই কান ধরছি, এবারের মতো আমাকে ছেড়ে দিন, না হলে আপনার জানের জান পরাণের পরাণ বন্ধু বিধবা হয়ে যাবে। আমার ছোট্ট মেয়েটির কথা একটাবার ভেবে দেখুন। আমি আর লাইফে কখনো আপনার সাথে মজা করব না, প্রমিস। শয়তান ভাই, ইয়ে মানে থুক্কো দুলাভাই। অনুর বোকা বোকা কথা শুনে লিওয়ানের পেট পেটে হাসি পাচ্ছে। সে বহু কষ্টে নিজের হাসি চেপে রেখে বিড়বিড় করে বলল, এবারের মতো জানে ছেড়ে দিলাম। সেকেন্ড টাইম এমন করলে তোদের বর বউকে লুঙ্গি পরিয়ে বটগাছের ডালে ঝুলিয়ে রেখে আসবো। মাইন্ড ইট। অরির জ্ঞান ফিরে এলো বিকেলের দিকে। সে শোয়া থেকে দরপড় করে উঠে বসে আশেপাশে তাকায়। কপালে হালকা ব্যথা অনুভব করে হাত দিয়ে দেখে ওয়ান টাইম টেপ লাগানো। ভাবলো হয়তো তখন পড়ে গিয়ে আঘাত লেগেছে।
পরক্ষণেই দুপুরে সে অনাকাঙ্ক্ষিত দৃশ্য মনে হতেই গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। সে তখন আয়নায় স্পষ্ট দেখেছে লিওনের হাতে একটা রক্তাক্ত ছুরি এবং পুরো চেহারায় শরীরের তাজা রক্তে ভিজেছিল। কি ভয়ানক চাহনি ছিল ওই লোকটার! ভাবতেও শরীরের লোম শিউরে উঠল। মম! ছেলের কণ্ঠস্বর শুনে অরি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। সে চমকে উঠে দরজার দিকে তাকিয়ে দেখলো লিওন ছেলেকে কোলে নিয়ে আসছে। অরি ভয়ার্ত চোখে তাকিয়ে কম্পট খামছে ধরল। তার শরীর অজানা কারণে ভয়ে কাঁপছে। মনে হচ্ছে এই তো এক্ষুনি ছুরি নিয়ে এসে তাকেই মেরে দিবে। লিওয়ান ছেলেকে বিছানার উপর নামিয়ে দিয়ে অরির দিকে ব্রু কুঁচকে তাকিয়ে থাকলো। এই মেয়েটা কি তাকে কোনোভাবে ভয় পাচ্ছে? দেখে তো তাই মনে হচ্ছে। লুহান এগিয়ে এসে অরির গলা জড়িয়ে ধরে কপালে হাত বুলিয়ে ধীরে ধীরে বলল, এখানে ব্যথা করছে মম? অরি নিজেকে সামলানোর চেষ্টা করলো। নিজের ভয়কে একপাশে ঠেলে দিয়ে একটু হাসার চেষ্টা করে বলল, একটু। লুহান তার মমের কপালের ক্ষতস্থানে চুমু দিয়ে বলল, এই যে আমি আদর করে দিলাম, এখন দেখবে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। অরি মুচকি হেসে ছেলের কপালে ঠোঁট ছুঁয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, খেয়েছ? লুহান মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ খেয়েছি মম। তোমার খিদে পেয়েছে? ছেলের কথা শুনে অরির মনে হলো সে সকাল থেকেই কিছু খায়নি। এদিকে খাবারের কথা শুনে অরির পেটের ভিতর গুড়গুড় শব্দ হলো। সেইটা শুনে অরি লজ্জায় পেট চেপে ধরল। লুহান হেসে বলল, তুমি ফ্রেশ হয়ে এসো মম, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য। বলে লুহান দৌড়ে রুমের বাইরে চলে গেল। অরি বিছানায় থেকে নেমে ক্রাস হাতে নিতেই অনুভব করলো হাওয়ায় ভাসছে। সে চমকে উঠে মাথা তুলে তাকাতেই লিওয়ানের মুখশ্রী ভেসে উঠল। লিওন তাকে পাজাকোলা করে তুলে ওয়াশরুমের ভিতর রেখে বাহিরে বের হলো। অরি কিছু বলার সুযোগও পেল না। সে আর কিছু না ভেবে একটা লম্বা শাওয়ার নিয়ে দরজা দিয়ে উকি দিতেই লিওয়ান আবারও তাকে কোলে তুলে নিল। এতে হকচকিয়ে ওঠে অরি। এ লোকটা কিভাবে বুঝলো তার গোসল করা শেষ এবং বাহিরে বের হতে চাচ্ছে? সে তো ভেতর থেকে দরজাটা বন্ধ করেছিল। তাহলে কি এত সময় ধরে দরজার বাহিরে দাঁড়িয়ে থেকে তার জন্য অপেক্ষা করছিল? অরি এসব ভাবতে ভাবতে খেয়াল করলো লিওয়ান বিছানায় বসে তাকে কোলে রেখেই মাথার ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে। এটা দেখে অরির সোয়াল শক্ত হয়ে আসে। সে কিছু বলতে যাবে তখনই দেখলো লুহান দু হাতে ধরে খাবার ভর্তি প্লেট নিয়ে রুমে এলো। ছেলেকে দেখে আর কিছু বলল না। তবে লিওয়ানের কোল থেকে সরে আসতে চাইলেও লিওয়ান তাকে ছাড়ল না, বরং এক হাতে শক্ত করে তার কোমর চেপে ধরে রাখল। এদিকে অরির শরীর রাগে জ্বলছে। ছেলের সামনে কিছু বলতেও পারছে না, সহ্যও করতে পারছে না। সে কোনো মতে দাঁতের উপর দাঁত শক্ত করে চেপে ধরে চুপচাপ বসে থাকলো। এছাড়া আর কোনো উপায় নেই। লিওয়ান তার ব্যান্ডেজ করা হাতটি নিয়েই সযত্নে অরির সব চুল মুছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিল। এমনকি অরিকে বিছানায় বসিয়ে রেখে চুলগুলো আঁচড়ে রাবার দিয়ে বেঁধে দেয়। এসব সোফায় বসে থেকে লুহান দুগালে হাত দিয়ে মুগ্ধতার সাথে দেখছে আর ভাবছে তার ড্যাড আর মমকে ঠিক কতটা কেয়ার করে। লিওয়ান সব কাজ শেষ করে খাবারের প্লেট নিয়ে এসে অরির সামনে বসলো এবং লুহানকে কাছে আসতে বলল। লুহান গুটি গুটি পায়ে এগিয়ে এসে তার ড্যাডের কোলের উপরে বসে পড়ল। লিওয়ান ভাতের প্লেটটি অরির সামনে ধরে দৃঢ়কণ্ঠে বলল, আমার হাতে ব্যান্ডেজ করা হয়েছে, নয়তো আমি খাইয়ে দিতাম তোদের। অরি কিছু না বলে প্লেট নিজের হাতে নিল এবং ভাত মাখিয়ে ছোট্ট করে লোকমা নিয়ে ছেলের মুখের সামনে ধরল। লুহান মাথা চুলকিয়ে বিড়বিড় করেই বলল, আমার পেট ফুল মম, একটু আগেই আইসক্রিম খেয়েছে। ঠিক আছে, জাস্ট 2 লোকমা নাও। অরি শান্ত গলায় বলল। লুহান ভদ্র ছেলের মতো মাথা নাড়িয়ে চুপচাপ মুখে তুলে নিয়ে ভাত চিবোতে চিবোতে বলল, তোমার জন্য ড্যাডও সকাল থেকে না খেয়ে আছে মম, তুমি ড্যাডকেও খাইয়ে দাও। ছেলের কথা শুনে অরি কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর ইচ্ছে না থাকলেও লিওয়ানের মুখের সামনে লোকমা ধরে। লিওয়ান স্বাভাবিক গলায় বলে উঠল, আগে তুই, তারপর আমায় দে। অরি কিছু সময় লিওয়ানের মুখের দিকে তাকিয়ে থেকে নিজে খেলো। তারপর লিওয়ানকেও খাইয়ে দিল। লুহান 2 লোকমা খেয়েই চলে গেছে। ছেলে যাওয়ার পথে তাকিয়ে থেকে লিওয়ান দৃঢ় কণ্ঠে বলল, ও চলে গেছে, এখন আমাকে না খাইয়ে দিলেও হবে। অরি কিছু না বলে চুপচাপ মাংসের টুকরো দিয়ে ভাত মেখে লিওয়ানের মুখের সামনে ধরল। লিওয়ান এক পলক অরির দিকে তাকিয়ে তৃপ্তির সাথে তার প্রিয় মানুষটির হাত থেকে খাবার গ্রহণ করলো। অরি ভাত চিবোতে চিবোতে জিজ্ঞেস করলো, কেন খাননি সারাদিন, নাকি রক্ত খেয়ে পেট ভরেছিলেন? কথাটি শুনে লিওয়ান পানি খেয়ে অরির চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমাকে দেখে কি তোর মানুষ মনে হয় না? মোটেও না। তাহলে কি মনে হয়? হিংস্র জানোয়ার একটা। অরির কথা শুনে লিওয়ান হাসল।
সে দুহাতে নিজের মাথার চুলগুলো উপরে ঠেলে দিতে দিতে বলল, তোদের জন্য যদি এর থেকেও ভয়ানক কিছু হতে হয় তাহলে আমি সেটাও হতে রাজি। ওরে ব্রুকুসকে জানতে চাইলো, আমাদের জন্য মানে? তো ছোট বোন স্টোর থেকে এলে জিজ্ঞেস করিস। শালি সাহেবা সব কিছুই জানে। দুপুরের সময় বারান্দায় কে ছিল? আপনি কাদেরকে মেরেছেন? এসব এখন বলার একদম সময় নেই। শুধু এইটুকু জেনে রাখ, যারাই ছিল তারা আমার কলিজাকে ছিঁড়ে নেওয়ার প্ল্যান করেছিল। তাই আমি ওদের কলিজা ছিঁড়ে নিয়ে মেপে দেখেছি কত বড় হয়েছিল। লিওয়ানের কথা ঠিক বুঝতে পারল না অরি। তবে তার সব কিছু একটা মনে হতে সে সন্দেহ চোখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, শুধু ওদের কলিজাই মেপে দেখেছেন নাকি রুমের ভিতরেও কিছু দেখেছেন? অরের কথার মানে বুঝতে পেরে লিওয়ান ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। সে উঠে যেতে যেতেই বলে উঠল, শুরুতে প্রচণ্ড রেগেছিলাম বাস্টার্ডগুলোর উপর, কিন্তু যখন রুমের ভিতর এত সুন্দর একটা সিনারি দেখতে পেলাম তখন এক নিমিষে সব কিছু উদাও হয়ে যায়। ট্রাস্ট মি মিসেস অরিয়ানা চৌধুরী, এত বছর পর তোকে ওইভাবে দেখে নিজেকে ঠিক কতটা কষ্টে সামলিয়েছিলাম সেটা তোকে বলে বোঝাতে পারবো না। জাস্ট আরেকটু আমার সামনে ওইভাবে থাকলে তখন একটা সর্বনাশ ঘটিয়ে ফেলত। তবে থ্যাঙ্কস গড ওই মুহূর্তে তুই সেন্সলেস হয়ে গিয়েছিলি, নয়তো আজ 100% শিওর কেলেঙ্কারি ঘটে যেত। আর আমি এতক্ষণে হয়তো এই বাড়ির বাহিরে থাকতাম, নয়তো জেলে বসে শক্ত রুটি চিবোতাম। অরের লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল। সঙ্গে লিওয়ানের অসভ্য কথাগুলো শুনে মনে মনে বিচ্ছিরি বাসায় গালিগালাজ করলো। সে ঠিকই ভেবেছে এই লোকটা কখনোই ভালো হওয়ার সিজ না। এখন থেকে আরও সাবধানে থাকতে হবে, নয়তো দেখা গেল সত্যি সত্যি অঘটন ঘটিয়ে বসে আছে এই শয়তানটা। সন্ধ্যা নেমে এসেছে। আজ অরির মন মেজাজ সপ্তমে উঠে রয়েছে। সে একবার স্টোরে যেতে চেয়েছিল, কিন্তু বাপ ছেলে তাকে এক প্রকার চেপে ধরে বাসার মধ্যে রেখে দিয়েছে। ওদিকে অনুকে একা হাতে সব দিক দেখতে হচ্ছে। সে বুঝতে পারছে এদের জন্য তার শখের বিজনেসটা সাঙ্গে উঠে যাবে আর কিছুদিন পর। অরি বিছানায় আতশোয়া হয়ে বসে থেকে নিজের ল্যাপটপ কোলে রেখে অনলাইনে পেজে ভিডিওগুলো আপলোড করলো এবং জমিয়ে রাখা অর্ডারগুলোও নিল। তাদের পেজের মডেল হচ্ছে সুমি আর ঈশানী। মাঝে মধ্যে অনুও দুই একটা ড্রেস পরে শ্যুট করে দিয়েছে। তাদের স্টোরের পিছনে গোডাউন রয়েছে, সেখানে সব ড্রেস তৈরি করা হয়ে থাকে। ওখানে সে বেশিরভাগই টাইম দিত, কারণ সে বাকি ডিজাইনারদের সাথে ড্রেস ডিজাইন করে তৈরি করে এবং বাকিদের বলে দেয় কীভাবে ডিজাইন করতে হবে। অরি প্রায় অনেকটা সময় নিয়ে কিছু ড্রেসের ডিজাইন আর্ট করলো। সে যেহেতু স্টোরে যেতে পারবে না, সেহেতু এখানে বসে থেকেই কাজগুলো করুক। নতুন ডিজাইন আর্ট করে সেগুলো অনুর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল এবং ভয়েস দিলে বলে দিল এগুলো প্রিন্ট করে বাকি ডিজাইনারের কাছে দিতে, তারা যেন এগুলো তৈরি করে নেয়। সে আরও টুকটাক কাজ করে ল্যাপটপটি বন্ধ করে পাশে রেখে দেয়। চোখের উপর থেকে মোটা ফ্রেমের চশমাটি নামিয়ে চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। তার আজ ভীষণ রাগ হচ্ছে। কাজ ছেড়ে এইভাবে অহেতুক বসে থেকে সময় নষ্ট করা মোটেও তার পছন্দ না। বিশেষ করে শয়তান লোকটার উপর রাগ হচ্ছে। উনি তার ছোট্ট ছেলেটাকে ম্যানিপুলেট করেছে আর নিজের কাজ হাসিল করেছে। ইচ্ছে করছে একটা লাথি মেরে লোকটাকে বাসা থেকে বের করে দিতে, তাহলে হয়তো সে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারত। দুপুরে সেই ঘটনা বারবার জিজ্ঞেস করেছিল সে, কিন্তু ওই শয়তানটা বারবার একই উত্তর দিয়েছে যে অনুর থেকে শুনে নিতে। সে অনুকে ফোন দিয়েছিল সবটা জানার জন্য, কিন্তু অনু উল্টো বলে রাতে বাসায় এসে সরাসরি বলবে, তাই সে আর জোর করেনি। অরে ঘাড় ঘুরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টা বেজে পার হয়ে গেছে। সে আস্তে ধীরে উঠে রুম থেকে বাহিরে বের হলো। আগামীকাল একবার ডক্টরের কাছে গিয়ে নিজের পা দেখাতে হবে। এভাবে ক্লাস নিয়ে হাঁটতে প্রচণ্ড বিরক্ত লাগে। সে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দেখল লুহান সোফায় বসে থেকে ল্যাপটপে নিক্কির সাথে ভিডিও কলে কথা বলছে। উফ সরি, কথা নয়, ঝগড়া করছে দুজন মিলে। সে কিছু না বলে চুপচাপ রান্না করে গেল এবং এসে দেখে লিওয়ান খুব মনোযোগ সহকারে কিছু তৈরি করছে। আপনি কি নিজের সব কাজকর্ম ছেড়ে দিয়েছেন? লিওন আর্সোকে অরির দিকে তাকিয়ে উত্তর দিল, মোটেও না, বরং কিছুদিন ছুটি নিয়েছি নিজের হসপিটাল থেকে। আর অফিসটা আপাতত রিকি ও শাওন দেখছে। এই শাওনটাকে বলতে পারিস আমার কাজের বাম হাত। অরি কিছুক্ষণ চুপ থেকে আবারও জিজ্ঞেস করলো, এই শহরে কেন এসেছিলেন? লিওন নিজের কাজ করতে করতে স্বাভাবিক গলায় বলল, সিটি হসপিটালে একটা বাচ্চা মেয়ের হার্টে সার্জারি করার জন্য। করেছেন? আর 2 দিন পর অপারেশনের ডেট। ওটা করে সিলেট ব্যাক করব। কেন? তোর ছোট বোনের স্বামীর বিয়ে ভাঙার জন্য, আর লিজাকে নিয়ে আসতে হবে। অরি চুপ হয়ে গেল। তাকে অনু সবটাই বলেছিল, কিন্তু এখন সেগুলো সে ভাবছে না, বরং অন্য একটা কিছু ভাবছে।
নিজের মনের মধ্যকার প্রশ্ন দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, আচ্ছা, আপনি এই পর্যন্ত কতগুলো বাচ্চাদের হার্টের সার্জারি করেছেন আর কতগুলো সাকসেস হয়েছে? অরের প্রশ্ন শুনে লিওয়ানের ভ্রু কুঁচকে গেল। তবুও সে শান্ত গলায় বলল, আমি বাচ্চাদের অপারেশন খুব বেশি একটা করি না, আগে করেছি, কিন্তু যেদিন নিজের সন্তানকে হারানোর যন্ত্রণাটা পেয়েছিলাম তারপর থেকে কমিয়ে দিয়েছি, কারণ ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদের নরম বুকটা কাটতে কষ্ট হয়। তো তবুও ডক্টরদের অনুরোধের জন্য মাঝে মধ্যেই ভয়ানক কাজটা নিজ হাতেই করতে হয়, বাট এই পর্যন্ত আল্লাহ দিলে একটাও আনসাকসেস হয়নি। লিওনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল অরি। সে আবারও কিছু একটা নিয়ে ভাবনার জগতে বিভোর হয়ে গেল। অরিকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে লিওন হাতের গ্লাভস খুলে এগিয়ে গেল। অরি দুগালে হাত রেখে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল, এনি প্রবলেম টেডি বিয়ার? অরি মুখ তুলে লিওনের চিন্তিত মুখের দিকে তাকায় এবং অনুভব করলো তার গাল বেয়ে তরল পদার্থ গড়িয়ে পড়ছে। হঠাৎ করে অরিকে নীরবে কাঁদতে দেখে লিওন চমকে উঠল। সে বিচলিত কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে জান? কাঁদছিস কেন তুই? কোথাও ব্যথা পেয়েছিস? কেউ কিছু বলেছে? প্লিজ কান্না করিস না, আমাকে জাস্ট একবার বল কি হয়েছে। আমি প্রমিস করছি সেটা সলভ করে দিব, প্লিজ বল। অরি কিছু বলল না, দ্রুত হাতে চোখ মুছে সেখান থেকে চলে গেল। লিওন অরিকে বাধা দিতে চেয়েও কিছু একটা ভেবে দিল না, শুধু বিড়বিড় করে বলে উঠল, তুই নিজে থেকে কিছু বল। আর নাই বা বল, এই লিওন চৌধুরী সব কিছু জেনেই ছাড়বে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাই লাভ।